হ্যালো হ্যালো আশা করি আমি সব ঠিকঠাক আছে সাউন্ডটা। আজকে আমাদের ইংরেজি তৃতীয় ক্লাস। তোমরা কি বাসায় প্র্যাকটিস করতেছো ইংরেজিটা? বাসায় কি প্র্যাকটিস করতেছো কিনা বলো। তোমাদেরকে আমি বলছিলাম এই এক দুই দিনের মধ্যে স্পেশাল ইউজেস অফ ফ্রেজ, স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এবং মডিফায়ার এবং চেঞ্জিং সেন্টেন্স, এই তিনটা টপিক ভেরি ক্লিয়ার করার জন্য প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা কি তা করেছ? তো আমি গতকালকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ পড়াইছিলাম, তাই না? গতকালকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ পড়াইছিলাম। ঠিক আছে, হ্যাঁ ভয়েস চেঞ্জ পড়াইছিলাম। ভয়েস চেঞ্জ পড়তে গিয়ে হ্যাঁ নৌসিন, দীক্ষিতা, রাজিমা, এই তিনজনকে দেখতে পাচ্ছি। বাকিরা কই? আজকে আমরা ভয়েস চেঞ্জ তো শেষ করবই, একই সাথে আমরা কি করব, আমরা হচ্ছে কি মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ঢুকবো। হ্যাঁ জয়েন করতেছে, দেখা যায় মিমো জয়েন করছে। ওকে, আমরা শুরু করি। তো আমরা যদি শুরু করি, ভয়েস চেঞ্জটা যদি আমরা করতে চাই আরও, তাহলে দেখি করো তো তোমরা। আচ্ছা ওকে ঠিক আছে, শুরু করি। যেমন ধরো 1 নম্বর একটা বাক্য দিলাম, হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার, ঠিক আছে। লেখার কাজ হি করে, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, এ লেটার। এ লেটার, এরপরে টেন্স অনুযায়ী টু বি ভার্ব। এই যে রাইটস, এটা প্রেজেন্ট টেন্স, এই কারণে এম ইজ আর আসবে। এ লেটার ইজ, কারণ এ লেটারের সাথে এম হয় না, আর ও হয় না। এ লেটার ইজ, পরে এটার পাস্ট পার্টিসিপল রিটেন, পাস্ট পার্টিসিপল রাইটের রিটেন, তারপরে বাই সহ সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে হি, হিয়ার অবজেক্ট ফর্ম কি লিখে দিছিলাম, হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। 2 নম্বরে মনে করো ফরচুন। ফরচুন মানে ভাগ্য। ফেভার্স, ফেভার্স দ্য ব্রেভ। ব্রেভ মানে সাহসী, ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। তাহলে এখানে প্যাসিভ যদি আমরা করি তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, ফেভার্স এটা হচ্ছে ভার্ব, দ্য ব্রেভ হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট আসবো,
দ্য ব্রেভ, দ্য ব্রেভ মানে সাহসীরা, এটা একটা প্লোরাল জিনিস, এম ইজ আর এর মধ্যে আর আসবে, আর দ্য ব্রেভ কি আসবে, আর আসবে। যে কেমনে প্লোরাল এটা আমি তোমাদেরকে বলি। যদি কোথাও থাকে দ্য প্লাস অ্যাডজেক্টিভ, দ্য প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তখন এটা প্লোরাল নাউন হয়, প্লোরাল কমন নাউন হয়। দ্য প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে প্লোরাল কমন নাউন হয়। কোনো জায়গায় যদি দ্য প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই দ্য প্লাস অ্যাডজেক্টিভ একসাথে কি হয়ে যায়, প্লোরাল কমন নাউন হয়ে যায়। ব্রেভ মানে সাহসী, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে দ্য ব্রেভ এটা একটা দ্য প্লোরাল কমন নাউন। তাহলে এটা যেহেতু প্লোরাল তাহলে এম ইজ আর এর মধ্যে আর আসবে। দ্য ব্রেভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফেভারড, ফেভারড বাই, বাই ফরচুন, বাই ফরচুন, বুঝছো? বাই ফরচুন শুধু নিয়ম লিখে দিয়েছিলেন স্যার? হ্যাঁ, শুধু নিয়ম লিখছিলাম, এই কারণে আজকে প্র্যাকটিস করাইতেছি। ভয়েস চেঞ্জে শুধু নিয়ম লিখছিলাম দেখে এখন ভয়েসের কি করতেছি, প্র্যাকটিস করতেছি। খেয়াল করো, তাহলে আমি বললাম কি হি রাইটস এ লেটার, তাহলে এ লেটার অবজেক্ট আইসে সাবজেক্ট, পরে এটা প্রেজেন্ট আছে এই কারণে ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, তারপরে বাই, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট। এখন হিয়ার অবজেক্ট ফ্রম যে হিম, এটা তো খাতায় লেখা ছিল। তুমি যদি খাতায় না পড়ো তাহলে দরকার নাই রে ভাই, তুমি চলে যাও আমার ক্লাস থেকে। গতকালকে যা পড়াইছি তা যদি তুমি না পড়ে থাকো, কোনো সমস্যা ছাড়া, কোনো উইদাউট রিজন, কোনো কারণ ছাড়াই যদি তুমি না পড়ে থাকো, তোমার দরকার নাই আমার ক্লাস করার। আমার ক্লাস করে তুমি উপকৃত হবে না, তোমার ইমপ্রুভ হবে না। তারপরে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। তাহলে এই যে দ্য ব্রেভ, এটা হচ্ছে দ্য প্লাস অ্যাডজেক্টিভ, দ্য আর ব্রেভ মানে সাহসী অ্যাডজেক্টিভ, এটা প্লোরাল কমন নাউন, এটা শুরুতে আইছে, এই অবজেক্টটা শুরুতে আইছে যখন, তখন প্লোরাল যেহেতু এটা এখানে আর আইব, তারপর ফেভার্স থেকে ফেভার্ড, তারপর বাই ফরচুন, বাই ফরচুন। তাইলে এবার বলো তো, আমি যদি বলি এটা, তাহলে তোমরা আমাকে একটা উত্তর করো তো, প্যাসিভ কি হবে? যে কথাটা বারবার বলতেছিলাম গতকালকে, দেখি পারোনি। 3 নম্বরে উই হে, উই, এটা যদিও বাক্যটা আমার কাছে পছন্দের বাক্য না, আমি গরিবদের ঘৃণা করি না। উই হেট দ্য পুর, ঠিক আছে? উই বলতে এখানে এলিট শ্রেণীর মানুষকে বোঝাচ্ছি। তো এটাকে প্যাসিভ করো তো তোমরা, দেখি পারোনি। এটা প্যাসিভ করো। প্রেসিভ করো। তাহলে এখানে যে দা পুর আছে, আইব কি দা, দা পুর, দা পুর। তাহলে পোর মানে অ্যাডজেক্টিভ, দা পোর মানে প্লোরাল, দা প্লাস অ্যাডজেক্টিভ মানে প্লোরাল কমন নাউন। হেট, হেট এটা প্রেজেন্ট টেন্স, তো এম ইজ আর এর মধ্যে আর আইব, দা পোর আর হেটেড, হেটেড বাই আস। উই থাকলে কি আস, উই থাকলে কি আস। তাহলে কি লেখছো দীক্ষিতা, লেখছো দ্য পোর আর হেটেড বাই আস। থ্যাংক ইউ, হয়েছে তোমারটা। দ্য পোর আর হেটেড বাই আস হয়েছে। উই ডোন্ট লাইক, উই ডোন্ট লাইক ইডল পিপল, ইডল মানে অলস, ইডল পিপল। তাহলে এটাকে প্যাসিভ করো তো, এটাকে প্যাসিভ করো তো। দ্য পোর ইজ হেটেড বাই আস। আচ্ছা রাজিমা, তোমার ইমপ্রুভ হবে, ইজ হবে না, হ্যাঁ। দ্য পোর,
তো এই যে তোমরা বলছিলাম যেটা জানো না, তোমাদের ইংরেজির বেহাল দশা কেন? কারণ তোমরা জানো না কোনগুলো অ্যাডজেক্টিভ। পোর, গরিব, গরিব গরিব, পোর। কালখানা শিখাইছিলাম পোর, পোরার, পোরেস্ট, রিচ, রিচার, রিচেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, এগুলো তো অ্যাডজেক্টিভ। তাহলে এই যে দা পোর ছিল, দা পোর, দা প্লাস অ্যাডজেক্টিভ মানে তো প্লোরাল। তাহলে প্লোরাল হইলে তো এখানে ইজ হবে না, আর হবে। অসুবিধা নাই, ভুল হইলে অসুবিধা নাই, ভুল হইলে অসুবিধা নাই। বাকিরাও কমেন্ট করো রে। হ্যাঁ, মিম এবং হচ্ছে গিয়ে কেতা নৌসিন, তোমরাও কমেন্ট করো, নাইলে তোমরা কারেকশন হইতো না, পারতা না কিন্তু। এখন দেখো, উই ডোন্ট লাইক ইডল পিপল, এটা উই, এটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট। ডোন্ট লাইক হচ্ছে ভার্ব, ইডল পিপল হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটার সামনে আসবো ইডল পিপল, ইডল পিপল। ইডল পিপল মানে অলস লোক, অনেক লোক। ইডল পিপল মানে অলস লোক, অনেক। এবার ডোন্ট লাইক, ডো দিয়ে বোঝাইতেছে এটা প্রেজেন্ট টেন্স, ডো ডাস প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হইলে এটা এম ইজ আর আসবে। ইডল পিপল যেহেতু বহু লোক, অলস মানুষ মানে একজনকে বোঝায় না, এটাই বোকা আর। ঠিক আছে, ইডল পিপল আর, হ্যাঁ, ইডল পিপল আর। ওই যে এখানে নট আছে দিকে, আর নট। ইডল পিপল আর নট লাইকড, আর নট লাইক থেকে লাইকড বাই আস, লাইকড বাই আস। ইডল পিপল আর নট লাইকড বাই আস, ইডল পিপল আর লাইকড বাই আস। হ্যাঁ রাজিমা, একটু ভুল হয়েছে, এটা অর্থের পরিবর্তন করা যাবে না। না, ডো দিয়ে না প্রেজেন্ট টেন্স, নট দিয়ে তো আর প্রেজেন্ট টেন্স না, নটটা আনতে হবে। ইডল পিপল আর নট লাইকড বাই আস। দেখছো, ভুল করতে করতে ঠিক হয়ে যাবে, ভুল করতে করতে ইনশাল্লাহ পারবাই। তাহলে দেখো, ইডল পিপল আসছে প্রথমে, এটা তো প্লোরাল, এই কারণে আর। এখানে নট আছে দিকে, নট আই করবো, পরে লাইক থেকে লাইকড, বাই উই থেকে আস। ফার্স্ট নাম্বার ক্যাটস, ক্যাটস, ক্যাটস মানে ইঁদুর। খিল, খিল মাইস, মাইস মানে কি? খ্যাট মানে কি রে? ইঁদুর। খিল মাইস, ক্যাটস খিল মাইস। ক্যাট অর্থ কি? বিড়াল না? ক্যাট অর্থ বিড়াল, ইঁদুর না তো। মাইস অর্থ ইঁদুর। তাহলে ক্যাটস, বিড়ালেরা, বিড়ালেরা ওই যে ইঁদুরকে কি করে? মারে। তাহলে এটাকে হত্যা করে আর কি, পেসিভ। তাহলে পেসিভ যদি করো তাহলে মাইস আসবে সবার আগে, মাইস। মাইস এটা প্লোরাল। এখন কেমনে বুঝবো না, এটা তুমি বুঝতা না, এটা তোমার পড়ালেখা করে বুঝতে হইব। মাইস এটা প্লোরাল নাউন, মূলত এটা সিঙ্গুলার এসে এরকম। মাউস, মাউস থেকে হয় মাইস। সিঙ্গুলার এবং প্লোরালের মধ্যে আমি পড়াই এটা, যাদেরকে ইংরেজি পড়াই তাদেরকে এভাবে পড়াই। মাউস অর্থ ইঁদুর, মাউস থেকে হয় মাইস, এটা সিঙ্গুলার, এটা প্লোরাল। তাহলে মাইস যেহেতু প্লোরাল, কিল প্রেজেন্ট টেন্স, তাহলে এমিজারের মধ্যে আর আসবে। মাইস আর কিলড, পাস্ট পার্টিসিপল, বাই। তারপরে এই ক্যাটস থেকে ক্যাটস। ইডল পিপল আর নট লাইকড বাই আস। হ্যাঁ, মিমেরটা হয়েছে। আচ্ছা, এবার আমি করি একটা দেই, এটা দেখি পারো নি তোমরা। ছয় নাম্বার, এটা করো, দেখি পারো নি। অল হিজ পিউপিলস, অল হিজ পিউপিলস লাইক হিম। এটাকে প্যাসিভ করো তো, এটাকে প্যাসিভ করো, এটাকে প্যাসিভ করো। অল হিজ পিউপিলস লাইক হিম, এটাকে প্যাসিভ করো, দেখি কে কে পারো। মাউস অর্থ ইঁদুর, হ্যাঁ, মাউস সিঙ্গুলার, মাউস থেকে প্লোরাল হয়েছে মাইস। মাইস ইজ না, মাইস দীক্ষিতা, মাইস আর হইতো, হ্যাঁ, আর কিল্ড বাই ক্যাটস। কারণ আচ্ছা যাই হোক, ভুল, এটার সমস্যা না, এটা ভুল হবে স্বাভাবিক। মাইস এটা সিঙ্গুলার, এ প্লোরাল, এ কারণে আর হবে। এটা করো, 6 নাম্বারটা করো।
all his pupils like him. All his pupils like him. He is pupilled by all. Last he this or na. He is pupilled by all his this or যাই হোক একটু ভুল হইছে বাকিরা বলো his pupils are liked by কই দেখি তা by কই এই যে all his pupils এই পুরো জিনিসটা হচ্ছে কি সাবজেক্ট আর এই লাইক হচ্ছে কি ভার্ব আর এই হচ্ছে কি অবজেক্ট তাহলে অবজেক্ট আসবে সাবজেক্ট তাহলে হি আসবে হি ইজ লাইকড বাই অল হিজ পিপলস হ্যাঁ মিমেরটা হইছে তাহলে হি আর হবে কেন দীক্ষিতা আর হবে কেন এই যে অবজেক্টের দীক্ষিতারটা পুরোটাই ভুল অবজেক্ট আইব সাবজেক্ট হি ফর লাইক এটা প্রেজেন্ট আছে এই কারণে হিয়ার ফর ইজ হয় লাইকের পরিবর্তে কি হইব লাইকড হইব তারপর নিয়ম অনুসারে বাই অল হিজ পিপল দেখছো কি সহজটা তোমরা ভুল করে লাইছো কি সহজটাতে তোমরা ভুল করে লাও দেখো অবজেক্টটা আইছে সাবজেক্ট হিম থেকে সাবজেক্ট হি হয় এটা তোমরা জানো লিখে দিছি তারপর এটা প্রেজেন্ট টেন্স দিকে এখানে ই এম ইজারের মধ্যে ইজ হইব ভার্বের পাস্ট পার্টিসিপল লাইট এরপরে নিয়ম অনুসারে বাই অল হিজ পিপলস আমি এখনো সাধারণ ভয়েস চেঞ্জই তো আছি না দীক্ষিতা অবজেক্ট সাবজেক্টে আসতে হবে বুঝছো এখন আচ্ছা প্র্যাকটিস করতে করতে ঠিক হইব আমি তাড়াহুড়া আর করলাম না তাইলে আর তাড়াহুড়া করলাম না আমি তোমাদের আস্তে আস্তেই শেখাই ঠিক আছে কিছু ক্ষেত্রে বাই বসে না কিছু ক্ষেত্রে বাই বসে না আমরা যে বারবারে বাই লিখি কিছু ক্ষেত্রে বাই বসে না কিরকম যেমন ধরো প্লিজ তারপরে স্যাটিসফাইড লেখো স্যাটিসফাইড প্লিজ স্যাটিসফাইড হ্যাঁ তারপরে প্লিজ থেকে হয়েছে ডিসপ্লিজ ডিসপ্লিজ স্যাটিসফাইড থেকে ডিসস্যাটিসফাইড ডিসস্যাটিসফাইড প্লিজ ডিসপ্লিজ স্যাটিসফাইড ডিসস্যাটিসফাইড হ্যাঁ তারপরে অ্যানোই মানে রাগান্বিত সারপ্রাইজ মানে আশ্চর্যান্বিত অ্যানোই সারপ্রাইজ হ্যাঁ তারপরে শক SHOCK শক মানে শক তো বুঝছোই শর্ট খাওয়া চার্ম এদের পরে উইথ অথবা এট বসে ব্যক্তির ক্ষেত্রে উইথ আর বস্তুর ক্ষেত্রে এট শোনো আমরা তো ভয়েস চেঞ্জের যে নিয়ম করছি বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট কিন্তু বাই সবসময় বসে না
কিছু কিছু ক্ষেত্রে বাই বসে না। কোন ক্ষেত্রে বসে না? প্লিজ স্যাটিসফাইড, এগুলোর পরে উইথ অথবা অ্যাট বসে। ডিসপ্লিজ ডিসস্যাটিসফাইড, উইথ অথবা অ্যাট বসে। অ্যানোই সারপ্রাইজ, উইথ অথবা অ্যাট বসে। শক চার্ম, উইথ অথবা অ্যাট বসে, বাই বসে না। আর নোন, নোনের পরে টু বসে, নোনের পরে টু বসে, নোনের পরে টু বসে, নোনের পরে টু বসে, এটা লিখে রাখো, নোনের পরে টু বসে, নোনের পরে টু বসে। নোনের পরে টু বসে, নোনের পরে টু বসে। নোনের পরে টু বসে। শেষ নি লেখা? লেখা ডান কিনা বলো? তাহলে প্লিজ ডিসপ্লিজ, স্যাটিসফাইড ডিসস্যাটিসফাইড, অ্যানোয়ে সারপ্রাইজ, শক চার্ম, এদের পরে বাই বসে না, উইথ অথবা অ্যাট বসে। ব্যক্তি বুঝাইলে উইথ, বস্তু বুঝাইলে অ্যাট। ঠিক আছে, ব্যক্তি বুঝাইলে উইথ, বস্তু বুঝাইলে অ্যাট। ওকে ওকে, তো চলো আমরা উদাহরণ দেখি। চলো আমরা উদাহরণ দেখি। নোনের পরে টু বসে, নোনের পরে টু বসে। এখানে আমরা যদি এক নম্বর উদাহরণ দিই, যেমন হি প্লিজেস আস, প্লিজেস আস, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে ওই যে আস, আস থাকলে কি হয় রে? উই হয়। প্লিজেস প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর, উই এর সাথে আর হয়, উই আর। তারপরে প্লিজ থেকে প্লিজড হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, ইডি যুক্ত হইব। তারপর বাই হওয়ার কথা, এখন বাই হবে না, কারণ উই, এটা তো ব্যক্তি বুঝাইতেছে, সে আমাদেরকে আনন্দ দেয়, তাহলে ব্যক্তি বুঝাইতেছে উইথ হবে, উইথ। হি, উই আর প্লিজড উইথ হিম, হি থাকলে কি হয়েছে? হিম। আগে হইতো বাই হিম, এখন হচ্ছে উইথ হিম। বুঝছো নাকি বুঝো নাই? কেন উইথ আসলো? উইথটা কেন আসলো? এখানে প্লিজ থাকার কারণে উইথ আসছে। ঠিক আছে। 2 নাম্বার আমরা যদি একটা উদাহরণ লিখি, মনে করো হিজ বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার, বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার, তার আচরণ, সারপ্রাইজড মি, সারপ্রাইজড মি, তার আচরণ আমাকে আশ্চর্য করেছে। তাহলে প্যাসিভ যদি করি, প্যাসিভ যদি করি, তাহলে এই হিজ বিহেভিয়ার, তার আচরণ, এটা কিন্তু একজন ব্যক্তিকে না, তার আচরণকে বুঝাইতেছে। সারপ্রাইজড, আশ্চর্য করেছে আমাকে, তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে আই। তারপরে এই যে সারপ্রাইজড, এটা কিন্তু আছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে ওয়াজ অথবা ওয়ার, আই এর সাথে ওয়াজ, আই ওয়াজ সারপ্রাইজড। এখন তোমরা যদি বলো যে আমরা তো জানি না এটা যে পাস্ট টেন্স, তাহলে আমি বলবো তোমাকে উইক বার পড়ার জন্য, উইক বার পড়ার জন্য এই যে ইডি যুক্ত আছে, আই ওয়াজ সারপ্রাইজড। তারপর বাই হওয়ার কথা, বাই আর হবে না, কারণ সারপ্রাইজের পরে অ্যাট অথবা উইথ বসে। এখন এটা কি? হিজ বিহেভিয়ার, আচরণ, এটা ব্যক্তি না, এটা একটা অন্য কিছু। তাহলে অ্যাট হিজ বিহেভিয়ার, অ্যাট হিজ বিহেভিয়ার। তাহলে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। ঠিক আছে। তো আমরা তো খালি প্যাসিভ করতেছি, অনেক সময় পরীক্ষায় আসে অ্যাক্টিভ করো, অনেক সময় পরীক্ষায় আসে কি অ্যাক্টিভ করো। যেমন ধরো আই ওয়াজ অ্যানোয়েড, আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম। বুঝছো? এই বাক্য দেওয়া আছে, দিয়ে কইছে অ্যাক্টিভ করো। এবার কিন্তু আমাদের উল্টা কাজ করতে হবে। আমাদের এই এখন এখানের যে হিম আছে, এটাই বলবো এখানে হি উইয়া, ওয়াজ উঠটা দেবো গা, ওয়াজ উঠটা দেবো গা, অ্যানোয়েড হইব, অ্যানোয়েড
হি অ্যানোয়েড উইথ তো আমরা এক্সট্রা বসা এটা উঠতে যাবো আই থেকে হয়ে যাবো মি, তাহলে হিম থেকে হি ওয়াজ তো পাস্ট টেন্সের জন্য হয়েছিল, তাহলে আমরা এখানে পাস্ট টেন্স লিখে দিব অ্যাক্টিভ অ্যানোয়েড আই থেকে মি উইথ তো উঠটা জায়গা। তাহলে অনেক আমি তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, মেসেজটা হচ্ছে আমরা খালি প্যাসিভ করতেছি না, না না পরীক্ষায় অ্যাক্টিভ করার জন্য বলে, অ্যাক্টিভ করার জন্য বলে, এই কারণে তোমাদের একটু একটু অভ্যাস করাইতে হবে। বুঝছো কিনা এই টপিকটা, বুঝছো কিনা বলো। নিহাত রহমান কি ব্যাপার, লেট কেন? হ্যাঁ লেট কেন? শেষ নি লেখা বলো। তাহলে হি প্লিজেস আস, তাহলে আমরা এটা বুঝলাম। এবার আরো কিছু জিনিস লিখে রাখো। কন্টেইন, কন্টেইন, এমবডি, কন্টেইন, এমবডি, ইনক্লুড, ইনক্লুড, হ্যাঁ, সাবসিউম, সাবসিউম, এই চারটা শব্দ খুব ইম্পর্টেন্ট। এদের পরে ইন বসে, এদের পরে ইন বসে, ইন আমরা তো বাই বসাইছি না, তো আমরা কয়েকটা দেখছি যে কোথায় বাই বসে না, উইথ এবং এড কোথায় বসে সেটা দেখলাম। এরপর নোনের পরে টু বসে, আর এদের পরে ইন বসে, ইন, এদের পরে বাই না বসে কি বসে, ইন বসে, এদের পরে বাই না বসে কি বসে, ইন বসে। ওকে, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেষ, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেষ, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ শেষ। আরো অনেক উদাহরণ আছে, আমি আর গেলাম না সেখানে। এবার হচ্ছে গিয়া, এবার হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, সবাই হেডলাইন দাও। ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্সে কি ভয়েস চেঞ্জ। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে তুমি লিখবা লেট, লেট, তারপর লিখবা অবজেক্ট, তারপর লিখবা বি, তারপর লিখবা B3 ভার্বের পাস্ট পার্টিসিপল, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ধরো ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স কি, যেখানে ভার্ব প্লাস থাকে, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, ভার্ব প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। দেখো ওপেন দ্য ডোর, ওপেন এটা ভার্ব আর এটা অবজেক্ট, তাহলে আমরা এটা প্যাসিভ যদি করি তাহলে প্রথমে আমাদের নিয়ম অনুসারে লেট লিখতে হবে, লেট, তারপর অবজেক্টটা লিখতে হবে দ্য ডোর, লেট দ্য ডোর, তারপর নিজে থেকে লিখতে হবে বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, ওপেন থেকে কি হয়ে যাবে গা, ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। 2 নাম্বার কথা, 2 নাম্বার কথা, obey your parents, obey your parents, your parents অথবা টিচার, প্যারেন্টস, তাহলে এটা হচ্ছে ভার্ব, ইউর প্যারেন্টস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এটা যদি তুমি প্যাসিভ করো তাহলে প্রথমে তোমাকে লিখতে হবে লেট ইউর প্যারেন্টস, অবজেক্ট ইউর প্যারেন্টস, লেট ইউর প্যারেন্টস, নিচে থেকে লিখতে হবে বি, অবে থেকে হইব অবেইড, পাস্ট পার্টিসিপল অবেইড। লেখা শেষ করে বলো ইম্পারেটিভ ক্লিয়ার কিনা, লেখা শেষ করে বলো
ইম্পারেটিভ ক্লিয়ার না। Imperative clear. Okay. আরও আছে, আরও সিস্টেম আছে, আরও নিয়ম আছে, আমি আর সেখানে গেলাম না। কেন গেলাম না? কারণ এগুলো আর তোমাদের আসছে না বেশি। আরও নিয়ম আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সও ভয়েস চেঞ্জ করার নিয়ম আছে, কিন্তু এগুলো এত আসে না, এগুলো এত আসে না। তো যা আসে না আপাতত আর যাই না। তোমরা সময় থাকলে আমি একেবারে সব পড়াইলাম না, কিন্তু এখন সময় নাই তো। আচ্ছা, তোমাদের আরও ক্লিয়ার করি। তোমাদের বেসিকটা ক্লিয়ার না করলে ইংরেজিটা পারতা না তোমরা। বলো তো অক্সিলারি ভার্ব কয়টা? অক্সিলারি ভার্ব কয়টা জানো? 12টা। অক্সিলারি ভার্ব কয়টা? 12টা। কি কি তোমরা জানো? তোমরা হয়তো 4-5টা জানো। দেখো আমি লিখে দিই। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডো ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডো ভার্ব, ঠিক আছে? তারপরে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডো ভার্ব। অক্সিলারি ভার্ব আর কেটা আছে? তারপর শ্যাল আছে, শ্যাল। তারপরে উইল, শ্যাল উইল। তারপরে ক্যান, তারপরে মে, তারপর মাস্ট, হ্যাঁ মে মাস্ট, নিড, ইউজ টু, ওয়াট টু, ওয়াট টু। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আরেকটা আছে। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডো ভার্ব, শ্যাল ভার্ব, শ্যাল উইল, ক্যান, মে, মাস্ট, নিড, ডিয়ার। নিড এখানে একটা মিস গেছে, নিড, ডিয়ার। নিড এখানে লিখবা, এখানে এখানে ডিয়ার। নিড, ডিয়ার, ইউজ টু, ওয়াট টু। তাহলে মুখস্থ করবা আজকে, ডাইরেক্ট মুখস্থ করবা। অক্সিলারি ভার্ব 12টা, সে 12টার মধ্যে কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডো ভার্ব, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, নিড, ইউজ টু, নিড, ইউজ টু, নিড, ডিয়ার, ইউজ টু, ওয়াট টু। আমি আবার বলতেছি, অক্সিলারি ভার্ব কয়টা? 12টা। মুখস্থ করো। তোমাদেরকে এইভাবে একবার গণ্যা গণ্যা কেউ শেখায় নাই, কেউ বলে না ইংরেজি গ্রামারে টোটাল অক্সিলারি ভার্ব 12টা এবং সেগুলা কি মুখস্থ করো, কেউ বলে নাই। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডো ভার্ব, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, ওয়াট টু। এখানে এই বি ভার্ব দিয়ে কি বোঝাইতেছি? এই বি ভার্ব হচ্ছে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই 8টা বি ভার্ব হচ্ছে এই 8টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। হ্যাভ ভার্ব তোমরা যদি কইতাম অক্সিলারি ভার্ব কোনগুলা, তোমরা এটাই কইলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব 3টা। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড, বুঝছো? আর ডো ভার্ব, ডো ভার্ব আবার 3টা। হ্যাঁ, ডো, ডাজ, ডিড। ডো, ডাজ, ডিড। এখানে তো টোটাল 14টা আছে। 8টা, 3টা, 3টা। এদেরকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। অ্যাডমিশন যদি নেও, বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন যদি নেও, তাহলে এগুলো লাগবে। এদেরকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। এদেরকে কি বলা হয় বলো? প্রাইমারি, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব 14টা। প্রথম কথা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব 12টা, কিন্তু প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কয়টা? 14টা। 14টা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। লিখে রাখো, লিখে রাখো। তাহলে এইগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, কেন আমি অক্সিলিয়ারি ভার্ব লিখলাম? কারণ টেন্স, ওই যে ভয়েস করতে গেলে অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হয়, ন্যারেশন করতে গেলে লাগবো।
রাইট ফর্ম বার করতে গেলে লাগবো, এই কারণে আমি এটি দেখাই নিলাম। অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এই 12টা, আর প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এই 14টা। মুখস্থ করবা, আমি যেমনি করছি এমনি করবা। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, অট টু, এই 12টা। আর এই বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি, বিং, বিন, আর হ্যাভ ভার্ব হিসেবে 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব হিসেবে ডো, ডাজ, ডিড, বলো অক্সিলিয়ারি ভার্ব লয় আর জীবনে কনফিউশন হইব? বলো তো যে কোনটা অক্সিলিয়ারি ভার্ব আর কোনটা অক্সিলিয়ারি ভার্ব না। জীবনে কনফিউশন হইব নি কও? হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আর কোনোদিন কনফিউশন হইব? অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আর কনফিউশনের জায়গা নাই। এখন তোমাদের মনে আরও কিছু প্রশ্ন থাকতে পারে, আমি বলি তোমাদের প্রশ্নগুলো দেখো। তোমরা তাইলে প্রশ্ন করতে পারো, স্যার তাইলে শেল তো কইলেন অক্সিলিয়ারি ভার্ব, তাইলে শুডটা কি? শুড কি? শেল থেকে যে শুড উৎপন্ন হয়, শুডটা কি? শুডটা হচ্ছে গিয়ে মডাল ভার্ব। শুডটা কি? মডাল ভার্ব অথবা শেলের পাস্ট ফর্ম। এটা শেল হচ্ছে গিয়ে প্রেজেন্ট, পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে শুড, এরকম। উইল থাকলে উড হয়, উইল থেকে কি হয়? উড, এটা পাস্ট ফর্ম, উইলের পাস্ট ফর্ম। হ্যাঁ, এগুলো মডালস। তোমরা প্রশ্ন হইতে পারে, স্যার কেন তো কইলেন অক্সিলিয়ারি ভার্ব, তাহলে খুঁটটা কি? হ্যাঁ, তাহলে তারপরে তোমাদের প্রশ্ন হইতে পারে, স্যার মে তো কইলেন, মে থেকে যে মাইট হয়, এই মাইটটা কি? ঠিক আছে, এই যে শুড, উড, কুড, এগুলো হচ্ছে মডালস ভার্ব। হ্যাঁ, মডালস ভার্ব, এগুলো মডালস, এগুলো অক্সিলিয়ারিও আবার মডালসও, এই দুইটাই হচ্ছে মডালস। এগুলো এই শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট। হ্যাঁ, মাস্ট, এগুলো কি? এগুলো অক্সিলিয়ারিও আবার মডালসও, আর এগুলো হচ্ছে মডালস ভার্ব। এগুলো শুধু মডালস ভার্ব, শুড, উড, কুড, মাইট, মডালস ভার্ব। আচ্ছা, লেখা রাখো, আমি যেমনি লিখি এমনি লেখো, কাজে দিব। খাতাত লেখা রাখো, নোট করবা সুন্দর করে, ইংরেজির একটা নোট করবা, ইংরেজি করে একটা খাতা বানাইবা ইংরেজির জন্য। সেখানে প্রথমে মডিফায়ারের নোট করবা, এরপরে আমি এই যে এখন চেঞ্জিং সেন্টেন্স করাইতেছি, চেঞ্জিং সেন্টেন্সের নোট করবা। আমার নাম দিয়ে একটা খাতা বানাইবা। কেন খাতা বানাইবা? ভবিষ্যতে যদি তুমি পড়াশোনা করো ভার্সিটির জন্য, অথবা তুমি যদি চাকরির জন্য চেষ্টা করো, যে আমি অনার্স কমপ্লিট করে চাকরির জন্য চেষ্টা করব, তাহলে আমার এই খাতা তোমাকে কত যে হেল্প করবে এটা ঠিক নাই, এটা আনবিলিভেবল। আমার প্রতিটা খাতা তোমাকে যে কি পরিমাণ হেল্প করবে, এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের খাতা সহ সব সংরক্ষণে রাখতে হবে। এগুলো থেকে পরীক্ষায় হুবহু প্রশ্ন আসে, চাকরির পরীক্ষায়। হ্যাঁ, তাহলে এটা লেখো। আচ্ছা, আমাকে বলো তো, আমি আরও তোমাদের আরও পেজ খুলে দিই। দেখো, তোমাদের মনের ভিতরের আরও পেজ খুলে দিতেছি আমি। দেখো কীরকম। আমি একটু হ্যাভ, হ্যাজ নিয়ে কথা বলতে চাই। তোমরা আমাকে বলো তো, হ্যাভ, হ্যাজ, আরেকটা কি তা? হ্যাড। হ্যাঁ, বলো তো এই হ্যাভ সিঙ্গুলার নাকি হ্যাজ সিঙ্গুলার? বলো, হ্যাভ সিঙ্গুলার নাকি হ্যাজ সিঙ্গুলার? আমাকে একটু বলো তো, সিঙ্গুলার কোনটা? হ্যাভ এবং হ্যাজের মধ্যে সিঙ্গুলার কোনটা বলো তো? সবার কাছে উত্তর চাই, ভুল হলে অসুবিধা নাই, সবাই কমেন্ট করো। হ্যাভ সিঙ্গুলার নাকি হ্যাজ সিঙ্গুলার? হ্যাভ সিঙ্গুলার নাকি হ্যাজ সিঙ্গুলার বলো, সবাই কমেন্ট করো। আমি তোমাদের বেসিকটা না পড়াইলে পারতেছি না, আর কি মজা পাইতেছি না। বেসিকটা পড়াই দিবা আমি। বলো, হ্যাভ সিঙ্গুলার নাকি হ্যাজ সিঙ্গুলার? দ্রুত বলো। আর আমি তোমাদের এই ইংরেজির পাশাপাশি এখন আমি মনে করতেছি তোমরা কোনো পড়ো না। আজকে হয়তো ইংরেজি অনেকে পড়ছ, আমি পড়া দিব আর কি, একটু পড়া দিতে হবে। এই যে কালকের পড়াটা দেলাই মনে থাকে না পরে। কালকের পড়া
তুমি ইংরেজি পড়বা, হ্যাঁ ইংরেজি পড়বা, তার সাথে সাথে কি পড়বা জানো, পদার্থ প্রতিদিন এক চ্যাপ্টার করে শেষ করবা, পদার্থ ভেক্টর শেষ করবা আজকে এই 24 ঘন্টায়, ভেক্টর থিওরি প্লাস সৃজনশীল। ইংরেজি তো পড়বা ওই, তার পাশাপাশি পদার্থ ভেক্টরটা শেষ করবা, একদিনে এক চ্যাপ্টার করে শেষ করবা। পদার্থ ভেক্টর, ভেক্টর কি করবা, আগে খাতা পড়বা, তারপরে কি বোর্ড প্রশ্ন পড়বা, এটা মনে রাখবো। এর পরের দিন কিন্তু আমি দিব গতিবিদ্যা, এর পরের দিন গতিবিদ্যা দিব, প্রতিদিন শেষ করতে হবে। তাহলে কালকের পড়া হয়েছে গিয়া ইংরেজি তো পড়বা ওই, তার পাশাপাশি কি পদার্থ ভেক্টর, ভেক্টর তসতস করে দিবা। আচ্ছা হ্যাজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, আচ্ছা তোমরা যা বলছো হ্যাজ হইল গিয়া, আসলে কথাটা হয়েছে গিয়া হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ হয়েছে গিয়া ভাই, যমজ ভাই, যমজ ভাই, কি ভাই, যমজ ভাই, যমজ ভাই। এটা এটা প্লোরাল, এই হ্যাভ হয়েছে গিয়া প্লোরাল আর হ্যাজ হয়েছে গিয়া সিঙ্গুলার, আর কিচ্ছু না, হ্যাঁ সিঙ্গুলার। আর এই দুইজনে কিন্তু প্রেজেন্ট টেন্স, এই দুইজনে কিন্তু প্রেজেন্ট টেন্সে বসে, হ্যাভ এবং হ্যাজ কিন্তু দুইজনে কিন্তু প্রেজেন্ট টেন্সে বসে, প্রেজেন্ট টেন্সে বসে, প্রেজেন্ট টেন্সে বসে। হ্যাভ অথবা হ্যাজ দুইটা কি প্রেজেন্ট টেন্সে বসে, হ্যাভ অথবা হ্যাজ দুইটা কি প্রেজেন্ট টেন্সে বসে, দুইটা প্রেজেন্ট টেন্সে বসে। তবে হ্যাভ বসে প্লোরাল অর্থে, হ্যাজ বসে সিঙ্গুলার অর্থে, হ্যাভ বসে প্লোরাল অর্থে, হ্যাজ বসে সিঙ্গুলার অর্থে, হ্যাভ বসে প্লোরাল অর্থে, হ্যাজ বসে সিঙ্গুলার অর্থে, এবং দুইজনে প্রেজেন্ট টেন্সে বসে। আর এই হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে গিয়া, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম মানে পাস্ট টেন্স হচ্ছে গিয়া হ্যাড, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে গিয়া হ্যাড। এই হ্যাড সিঙ্গুলার প্লাস প্লোরাল উভয়ভাবেই বসে, সিঙ্গুলার প্লাস প্লোরাল, সিঙ্গুলার অর্থেও বসে প্লাস প্লোরাল হিসেবেও বসে, সিঙ্গুলার হিসেবেও বসে প্লোরাল হিসেবেও বসে, বুঝছো? এই হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর হ্যাড হচ্ছে সিঙ্গুলার এবং প্লোরাল উভয় হিসেবে বসে। লেখা রাখো, কথা কাজে লাগবো, লেখা রাখো, কথা কাজে লাগবে। এরপরে সেখানে ডো ডাস ডিড নিয়ে কথা বলবো। ডো ডাস ডিড সেম আগের কথা। এই ডো বলো তো, ডো এবং ডাস সিঙ্গুলার কোনটা বলো, সিঙ্গুলার কোনটা বলো, এই ডো ডাসের মধ্যে সিঙ্গুলার কোনটা বলো, ডো ডাসের মধ্যে সিঙ্গুলার কোনটা বলো, এটা বলতে হবে। ডো ডাস, ভুল হলে অসুবিধা নাই। ডো ডাসের মধ্যে সিঙ্গুলার কোনটা বলো, ডো ডাসের মধ্যে সিঙ্গুলার কোনটা বলো। তোমরা কিন্তু সিঙ্গুলার প্লোরাল ভুল হয়, এই কারণে আমি এগুলো পড়াচ্ছি। সিঙ্গুলার কোনটা বলো, ডো ডাসের মধ্যে সিঙ্গুলার কোনটা বলো। ডো ডাসের মধ্যে সিঙ্গুলার কোনটা বলো। ডাস সিঙ্গুলার, ডাস, তাহলে মিম বলছে ডাস, দীক্ষিতা বলছে ডাস। থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, ডাস হয়েছে গিয়া সিঙ্গুলার, ডাস হয়েছে গিয়া কিতা সিঙ্গুলার, আর ডো কিতা, ডো হচ্ছে প্লোরাল, ডো হয়েছে গিয়া প্লোরাল, এবং দুইজনেই প্রেজেন্ট টেন্স, দুইজনেই কি, দুইজনেই প্রেজেন্ট টেন্স, দুইজনেই প্রেজেন্ট টেন্স। আর এই ডো ডাজের পাস্ট ফর্ম হয়েছে গিয়া ডিড, ডো ডাজের পাস্ট ফর্ম মানে পাস্ট টেন্স, পাস্ট ফর্ম হয়েছে গিয়া ডিড, ডো ডাজের পাস্ট ফর্ম হয়েছে গিয়া ডিড, ডিড সিঙ্গুলার প্লাস প্লোরাল দুইটাই হইব। এই ডিড কিন্তু সিঙ্গুলার প্লাস প্লোরাল দুইটাই হবে, সিঙ্গুলার প্লাস প্লোরাল। সিঙ্গুলার ক্ষেত্রে ডিড বসে প্লোরাল, 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 সিঙ্গুলার প্লাস প্লোরাল। ডিড কিন্তু সিঙ্গুলার প্লাস প্লোরাল। ডো ডাজ হচ্ছে গিয়া প্রেজেন্ট টেন্স, ডো ডাজ হচ্ছে গিয়া প্রেজেন্ট টেন্স, ডো ডাজের পাস্ট ফর্ম হচ্ছে গিয়া ডিড,
এবং ডো এবং ডাজের মধ্যে ডাজ সিঙ্গুলার, ডো প্লোরাল, ডাজ সিঙ্গুলার, ডো প্লোরাল। তো শর্টকাট একটা শর্টকাট দিই, দেখো একটা শর্টকাট দিই। তাহলে সিঙ্গুলার ভার্ব কারা? সিঙ্গুলার ভার্ব হচ্ছে কি এম সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, আর না কিন্তু, ওয়াজ সিঙ্গুলার, তারপরে হ্যাজ সিঙ্গুলার, বুঝছো? তারপরে ডাজ সিঙ্গুলার, অথবা ধরো ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটাও সিঙ্গুলার। তাহলে এই হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এবার হচ্ছে প্লোরাল ভার্ব কারা? প্লোরাল ভার্ব এম ইজ আর এর মধ্যে আর, তারপরে ওয়াজ এর মধ্যে ওয়ার, হ্যাভ এস এর মধ্যে হ্যাভ, ঠিক আছে? ডো ডাজ ডিডের মধ্যে ডো। আর শুধু ভার্ব থাকলে সেটা প্লোরাল হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কারা? প্লোরাল। এখন শর্টকাট কি? এসতে সিঙ্গুলার, এখানে দেখো এস আছে, এখানে এস আছে, এখানে এস আছে, এখানে এস আছে, এখানে এস আছে। এসতে সিঙ্গুলার, আর ভার্বের সবগুলোর মধ্যে দেখো এস আছে, এস সব জায়গায় আছে। ভেরি ইন্টারেস্টিং কিনা বলো? শেষ। আমি জট তোমাদের খুলে দিছি। তোমাদের মধ্যে মস্তিষ্কের ভিতরে যে পেজ ছিল, যে সমস্যা ছিল, যেগুলো তোমরা জানতা না, ক্লিয়ার একদম ভেরি ক্লিয়ারলি বলতে পারতা না, শক্তি দিয়ে বলতে পারতাই না, তোমাদেরকে সে শক্তি দিয়ে দিছি। এখন কোনো বেটা যত অনার্স মাস্টার্স ইংলিশ ডিপার্টমেন্ট থেকে হইলেও তোমাকে যদি বলে এই ডাজ প্লোরাল, তুমি তাকে চ্যালেঞ্জ করবা যে নো, ডাজ হয়েছে গিয়ে সিঙ্গুলার, চ্যালেঞ্জ করবা। বড় শিক্ষক বললেও এই নিয়ম আর কখনো পরিবর্তন হবে না। যদি তোমরা তার সাথে না কুলাইতে পারো, আমার মুখে করে দিও, আমি শেখাই দেব ইংরেজি কেমনে যে ডাজ সিঙ্গুলার আর ডো প্লোরাল। এবার আমাকে বলো এই ওয়ার্কস শব্দটা, ওয়ার্কস অর্থ কাজ করা, এটা কি সিঙ্গুলার নাকি প্লোরাল? আমাকে তোমরা উত্তর করো দেখি, আমার ছাত্র হয়ে থাকলে বলতে পারবা এই ওয়ার্কস শব্দটা সিঙ্গুলার নাকি প্লোরাল? এই ওয়ার্কস শব্দটা সিঙ্গুলার নাকি প্লোরাল? এই ওয়ার্কস শব্দটা সিঙ্গুলার নাকি প্লোরাল? ওয়ার্কস শব্দটা সিঙ্গুলার নাকি প্লোরাল? তোমরা শুধু ইংরেজি নিয়ে পড়ে থাকলেও কিন্তু আবার হবে না, তোমাদের আর সময় বেশি দিন নাই। হ্যাঁ, তোমরা এই ইংরেজির পাশাপাশি পড়তে হবে। অতি মেধাবী হলে তো আমি আরও একটা চ্যাপ্টার দিলাম হইলে, কিন্তু তোমরা সবাই মধ্যমপন্থী। আমি দিলাম হইলে ফিজিক্সের ভেক্টর, কেমিস্ট্রি দিলাম হইলে একটা ছোটো করে। তাহলে যাই হোক, এই ইংরেজির সাথে ফিজিক্সের ভেক্টরটা শেষ করে দিবা। আচ্ছা, সিঙ্গুলার, এই ওয়ার্কস কিন্তু সিঙ্গুলার। আচ্ছা, এবার উত্তর দাও, হি কি সিঙ্গুলার নাকি প্লোরাল? হি কি তা সিঙ্গুলার নাকি প্লোরাল? সিঙ্গুলার। তাহলে হি এর পরে ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে? হি এর পরে ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে? কেন? তোমরা তো জানো হি একটা সাবজেক্ট, এইটা সিঙ্গুলার, দেখি তা সিঙ্গুলার, এবং হি ওয়ার্কস হয়, তোমরা এটা জানো। কেন ওয়ার্কস হয় আজকে সেটা বুঝতে পারতেছো কিনা? এই যে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হইব। তোমরা পড়ছো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে, সাবজেক্ট তোমরা পড়ছো যেটা, তোমরা পড়ছো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, সেই নিয়ম বাদ। এই যে সাবজেক্ট সিঙ্গুলার, এখানে ভার্ব সিঙ্গুলার হবে, এটা হবে না, এটা হবে। ঠিক আছে? এখন যদি থাকে দে মানে তারা তো প্লোরাল, তখন কি ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে? তখন কিন্তু ওয়ার্ক হবে। তখন কিন্তু কি হবে? এ ওয়ার্কস হবে না, দে ওয়ার্ক হবে। কেন? কারণ দে হয়েছে প্লোরাল, এ ওয়ার্কও প্লোরাল। তাহলে এটা কি ভেরি ক্লিয়ার কিনা বলো? কখন কি হবে? এই যে জিনিসটা শিখাইছি, এটা কি শিখাইছি জানো? রাইট ফর্ম অফ ভার্ব। এই জিনিসটা রাইট ফর্ম অফ ভার্ব, কিন্তু অন্য ক্ষেত্রেও যে লাগে, এই কারণে আমি বেসিকটা আলোচনা করছি। লাস্ট 20 মিনিট ধরে তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক জিনিস আলোচনা করছি।
লাস্ট 20 মিনিট ধরে যা পড়াইছি এখান থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, কিন্তু এই সেন্স ছাড়া অথবা এই বেসিকটুকু ছাড়া অনেক টপিকে তুমি আটকে যাবে না। তো এই জন্য তোমরা হচ্ছে কি যা পড়াইছি তা ভালো করে পড়বা, মুখস্থ করবা, প্র্যাকটিস করবা। আমি যেন পরবর্তী টপিক পড়ানোর সময় যেন আমি বুঝি যে তোমরা আমার পড়া বুঝছো। তাহলে এই গেল, এই বেসিক আলোচনাটুকু গেছে। তো আমরা আবার ভয়েস চেঞ্জে ফিরে আসি। তো তোমাদের বলছিলাম যে তোমাদের যে টপিক পড়াই মডেল থেকে ধরে ধরে ওই টপিক তোমরা প্র্যাকটিস করে ফেলবা, নিজে নিজে ট্রাই করবা, না পারলে সমাধান দেখবা, সমাধান দেখেও যদি না পারো তাহলে তোমরা আমাকে পাঠাইবা, করতেছো কিনা আমি জানি না। তো আমি আজকে তোমাদের জন্য কিছু উদাহরণ নিয়ে আসছি যেটা তোমাদের বই থেকে একটু আগে রাজিমার কাছ থেকে নিছি। তো চলো আমরা প্র্যাকটিস করি। দেখো কত বড় বড় আছে। এট দ্যাট টাইম, তোমাদের পরীক্ষায় এত ছোট ছোট লাইন আই না। এট দ্যাট টাইম হিজ মাদার at that time his mother asked him for a glass of water, এটা একটা সেন্টেন্স। দেখো কত বড় সেন্টেন্স। তোমাকে কইছে পেসিভ করো, তো তুমি এই বাক্যের শুরুতেই এট দ্যাট টাইম এটা দেখে দেখে তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে যেতে থাকে। এট দ্যাট টাইম এটা এক্সট্রা অংশ। মূলত এখানে হিজ মাদারটা হয়েছে গিয়ে সাবজেক্ট, আস্কড হয়েছে গিয়ে ভার্ব, হিম হয়েছে গিয়ে অবজেক্ট। এটাও এক্সট্রা অংশ, এই পুরোটাও এক্সট্রা অংশ। তাহলে এইটুকু যদি থাকতো হিজ মাদার আস্কড হিম, তুমি ভয়েস চেঞ্জ করে লাইলে হি ওয়াজ আস্কড বাই হিজ মাদার। মূলত এখনো আমি সেটাই করবো। এটার উত্তরে যে এটা যেখানে আছে এখানে থেকে যাবে এট দ্যাট টাইম। এই যে অবজেক্টটা হবে সাবজেক্ট, হ্যাঁ, এট দ্যাট টাইম এই অবজেক্টটা হবে সাবজেক্ট। হি পাস্ট টেন্স আছে এই কারণে হি ওয়াজ আস্কড নিয়ম অনুসারে বাই হিজ মাদার, আচ্ছা আস্কড ফর, এই বাই দিয়া ফর এটা লাস্টে লিখবা। আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার এক্সট্রা অংশটা লিখবা, আর সবার শেষে লিখবা বাই হিজ মাদার। আমি কি তোমাদের, এটা একটা বোর্ডের প্রশ্ন, আমি কি তোমাদের এই কঠিন উত্তরটা বুঝাইতে পারলাম কিনা বলো তো? এই কঠিন বাক্যটা তোমাদের বুঝাইতে পারলাম? ভেরি ক্লিয়ারলি বুঝছো কিনা আমার জানা। ভেরি ক্লিয়ার কিনা বলো এইটুক। চলো 2 নম্বর উদাহরণ। দেখো মাই ওয়াচ মানে ঘড়ি। মাই ওয়াচ ওয়াজ লস্ট, আমার ঘড়িটা হারিয়ে গিয়েছিল। এই বাক্যটা প্যাসিভে আছে, এটার কইছে অ্যাক্টিভ কর্তা, বুঝছো? এই অ্যাক্টিভ করতে গেলে কিন্তু তোমাদের একটু বেশি সমস্যা হবে। দেখো মাই ওয়াচ এটা একটা সাবজেক্ট মানলাম, এই যে ওয়াজ লস্ট এটা ভার্ব। দেখো এখানে অবজেক্টটা নাই, তাহলে আমার ঘড়িটা হারাইছে, কেডা হারাইছে? আমি তো হারাইছি, তাই না? এখানে মাই ওয়াচ ওয়াজ লস্ট বাই মি, এই জিনিসটা এখানে হিডেন নাই। তাহলে এটা যখন অ্যাক্টিভ করবা তখন অবজেক্টকে সাবজেক্ট আনতে হবে। এখন তো অবজেক্ট নাই, অবজেক্ট একটা ধরে নিতে যুক্তিসঙ্গত। আমার ঘড়ি হারিয়ে গিয়েছিল, এটাকে আমি হারাইছি না মানুষ হারাইছে? আমি হারাইছি, তার মানে এখানে আমি ছিলাম। তাহলে আই ওয়াজ উঠটা দেবো, অক্সিলারি ভার্ব উঠটা দেবো, আই লস্ট মাই ওয়াচ। এই হচ্ছে এটা অ্যাক্টিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে দেখো এ সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাই,
কইছে অ্যাক্টিভ করো, অ্যাক্টিভ করতে গেলেও তো আমাদের অবজেক্ট আনতে হবে সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট হিসেবে আমি ছিলাম, তাহলে আই অক্সিলারি ভার্ব উঠে যাবে, ভার্বের যেহেতু ওয়াজ আছে এটা পাস্ট ফর্ম লস্ট, তারপরে সাবজেক্ট মাই ওয়াচ। আচ্ছা আমরা আরও উদাহরণ করি, আরও উদাহরণ প্র্যাকটিস করলে আমাদের ক্লিয়ার হবে। তোমরা আজকে তোমরা করে লাইবা, হ্যাঁ, এক্সক্লেমেটরি, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর ভয়েস চেঞ্জ ভালো করে শেষ করবা, ভয়েস চেঞ্জ ভালো করে শেষ করবা। 3 নাম্বার হলো গিয়া, দেখো কত বড় বাক্য, an honest man is honored everywhere by all, ওই দেখো বাই আইছে, all আইছে, তার মানে প্যাসিভ সেন্টেন্স, কইছে অ্যাক্টিভ করো, এটা কি করো, অ্যাক্টিভ করো। এটা হইছে, তাহলে দেখো এখানে সাবজেক্ট হইছে এইটা, ইজ অনার্ড এটা হইছে ভার্ব, আর বাই অল এটা হইছে অবজেক্ট, এটা এক্সট্রা, এটা হইছে এক্সট্রা। তাহলে উত্তর হইব কি বলো তো? হ্যাঁ, হ্যাঁ, এটার উত্তরটা কি হইব? তারা একটা উত্তর দিয়েছে, সেটা সুন্দর হয়েছে না। an honest man is honored everywhere by all honored an honest man, এটা হইব কি all honored, ও এটা কিন্তু ইজ আছে, তাহলে এটা অনার্ড হবে না, এটা হইব অনার, all honor এটা হইব all HONO আর all honor, হ্যাঁ, তাহলে এটা দেখো ওই যে অবজেক্ট আইছে, বাই তো উইটটা যাবো গা, বাই উইটটা যাবো গা, ইজ উইটটা যাবো গা, অনার্ড থেকে অনার হবে প্রেজেন্ট টেন্স, তাহলে অবজেক্ট আইছে, সাবজেক্ট ভার্ব লিখে লাইছি, এবার সাবজেক্ট, ঠিক না? all honor an honest man everywhere, an honest man everywhere, অথবা এভরিওয়ারটা প্রথমে আনতে পারো, এভরিওয়ার all honor, এভরিওয়ার এখানেও আনতে পারো, এভরিওয়ার প্রথমে আনতে পারো, এভরিওয়ার all honor an honest man, এটা হবে উত্তর। ঠিক আছে, সহজ উত্তর হয়েছে এটা। 4 নাম্বার টি মানে চা, হেল্পস আস, হ্যাঁ, হেল্পস আস টু রিমুভ আওয়ার ফেটিক মানে দুর্বলতা, অলসতা। চা খাইলে একটু চাঙ্গা লাগে না, এটা কইছে প্যাসিভ করো, তার মানে এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ করতে হবে। এবার বুঝছো, টি মানে সাবজেক্ট, হেল্পস মানে ভার্ব, আস মানে অবজেক্ট, আর এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এটা সহজ, তাহলে আমরা আস থেকে কি করবো, উই, হেল্পস এটা কিন্তু হেল্পস প্রেজেন্ট টেন্স, তাহলে উই এর সাথে এম ইজ আর বসে, তাহলে উই এর সাথে কি বসবে, আর বসবে, উই আর হেল্প থেকে হেল্পড, উই আর হেল্পড পরে বাকিটা লিখে লাইবা, টু রিমুভ, বাকি অংশটা লিখে দিবা, টু রিমুভ আওয়ার ফেটিক বাই টি, সবার শেষে বাই দেওয়া সাবজেক্টটা দিবা। তাহলে দেখো উই, এই আজ থেকে হয়েছে উই, হেল্পস এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এম ইজ আর, উই এর সাথে আর বসবে, তারপরে হেল্পড ভার্বের পাস্ট পার্টিসিপল, পরে এক্সটেনশনটা লিখে দিলাইবা বাই টি। ভেরি ক্লিয়ার কিনা বলো? এগুলো তোমাদের বোর্ডের প্রশ্ন, ভেরি ক্লিয়ার কিনা বলো? মূলত তোমরা তো জানো ভয়েস চেঞ্জ একটা বড় টপিক, এটা এত তাড়াহুড়া করে হবে না, আর তোমরা দেখলাম আর একটু সমস্যা বেশি।
এই কারণে আমি আর পারি না আগাইতে আর কি, এটা আমার শেষ করতে হবে ভালো করে, যেহেতু ধরছি মোটামুটি একটা প্র্যাকটিস তোমাদের দিতে হবে। হি ক্যান নেভার হেল্প, হি ক্যান নেভার হেল্প দ্য পিপল, he can never help the people of the society, he can never help the people of the society। তাহলে দেখো তোমরা বুঝতে হবে সাবজেক্টটা চিন্তা করো, এটা সাবজেক্ট। হি ক্যান নেভার হেল্প, এটা ক্যান নেভার হেল্প, নেভারটা এক্সট্রা জিনিস, আর ক্যান হেল্প হচ্ছে গিয়ে ভার্ব, দ্য পিপল হচ্ছে গিয়ে অবজেক্ট, বুঝছো? তো এটাকে কইছে প্যাসিভ করো, কি করো? প্যাসিভ করো। তাহলে প্যাসিভ করলে দ্য পিপল অফ দ্য সোসাইটি, পুরোটা আর কি অবজেক্ট। দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান, এই ক্যান হচ্ছে মডাল, বুঝছো? তাহলে মডালের সাথে ক্যানের সাথে বি যুক্ত হয়, ক্যান নেভার, মডাল হওয়ার কারণে এখানে একটা বি যুক্ত হবে, ক্যান নেভার বি, হেল্প থেকে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড বাই হিম, তাহলে দেখো উত্তরটা কি হয়েছে, দ্য পিপল অফ দ্য সোসাইটি, দ্য পিপল অফ দ্য সোসাইটি আইছে, তারপর ক্যান নেভার এক্সট্রা জিনিস, ক্যান হচ্ছে একটা মডাল, তার সাথে বি যুক্ত হয়েছে, বি পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই প্লাস অবজেক্ট। আমি এই প্র্যাকটিস করাই দিতেছি টানা, তোমরা এই প্র্যাকটিসের গুণান্বিত হয়ে তোমরা আরো প্র্যাকটিস করবা, দেখি এটা তোমরা পারোনি, দেখি 6 নম্বরটা, ইট স্টোরস হানি, এটা মধু সংগ্রহ করে ইন দ্য হাইভ, মৌচাকের মধ্যে, এটাকে কইছে প্যাসিভ করো, পারবানি তোমরা? দেখি করো তো, দেখি এটা পারো কিনা। 6 নম্বরটা পারো কিনা দেখি। নম্বরটা, তাহলে এখানে দেখো ইট হচ্ছে সাবজেক্ট, স্টোর হচ্ছে ভার্ব, হানি হচ্ছে অবজেক্ট, ইন দ্য হাইভ এটা এক্সট্রা জিনিস, তাহলে হানি এটা অবজেক্ট, তাহলে হানি আইব প্রথমে, হানি, তারপরে স্টোর এটা প্রেজেন্ট টেন্স, এম ইজ আর মধ্যে ইজ আইব, হানি ইজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হইব স্টোরড, এরপর এক্সটেনশনটা ইন দ্য হাইভ, তারপর বাই ইট, ঠিক আছে? 7 নাম্বার দেখো, 7 নাম্বার আছে ইট ইজ নোন, ওই যে কইছিলাম নোনের পরে বাই বসে না, টু বসে, ইট ইজ নোন এজ এন industrious creature মানে সৃষ্টি, তাহলে এটাকে তোমার কইছে অ্যাক্টিভ কর্তা, তাহলে বুঝছো ইট হইছে সাবজেক্ট, ইজ নোন হইছে ভার্ব, এটা সাবজেক্ট এটা ভার্ব, ঠিক আছে? এটা আমার জানা, এখানে কোনো ভার্ব অবজেক্ট নাই, এটা তোমাদের জন্য একটু কঠিন। ইট ইজ নোন এজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, এটা অবজেক্ট না, এখানে ইট ইজ নোন, এটা জানা এই প্রাণীটা যে
মানে খুব পরিশ্রমী, এটা পরিশ্রমী প্রাণী, এটা জানা, এই জানাটা কে জানে? আমরা জানি। এই কারণে এখানে কইমো উই নো, উই এটা কিন্তু অ্যাক্টিভ করতেছি। এখানে একটা মূলত একটা অবজেক্ট হিডেন আছে, সেটা উই, উই। তারপরে নোন থেকে হয়েছে উই নো, উই নো। তারপরে ইট, উই নো ইট, আমরা এটা জানি। এজ এন ইন্ডাস্ট্রিয়াস, যেমনি আছে এমনি থাকবো, ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। মূলত আমি তোমাকে বলতে চাচ্ছি ইট ইজ নোন আস, ইট ইজ নোন টু আস। এখানে টু আসটা অবজেক্টটা হিডেন আছে, অবজেক্ট নাই, তাহলে ওই উইটা আসছে নোন থেকে, নো হয়েছে, ইজ উইটটা দেবো গা সাবজেক্ট অবজেক্ট হয়েছে ইট, ইটের অবজেক্ট তো ইট, তাহলে উই নো ইট, আমরা এটা জানি এজ এন ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। হানি ইজ স্টোরড ইন দ্য হাইভ বাই ইট, হ্যাঁ মিম পারছে। 7 নম্বর শেষ। आठ नंबर, 8 नंबर, everyone should practice, everyone should practice, everyone should practice fragility, fragility, everyone should practice fragility to make a well plant। দেখো আমি যদি খাতায় না লিখে নিয়ে আসতাম তাহলে এত কঠিন কঠিন উদাহরণকে আমি তোমাদেরকে দিতে পারতাম না। এই যে লিখে নিয়ে আসছি, তো তোমাদের জন্য এক্সট্রা কাজ করা হয়েছে আমার বাসায়। আমি তো মূলত বাসায় চিন্তা করি না তোমাদের নিয়ে, এখানে ক্লাসরুমে এসে আমি চিন্তা করি। কিন্তু আমার মনে হইলো যে তোমাদের কিছু প্র্যাকটিস করাই দিই, সহজ সহজ উদাহরণ দিয়ে প্র্যাকটিস করাইলে তোমরা পরে যে হতাশ হয়ে যাবে। এখন তো কিছু দেখতেছো, একটা অভ্যাস হইতে যাবে। তাহলে প্যাসিভ নিয়মটা একই, বুঝছো? প্যাসিভ, এই যে এভরিওয়ান, এটা হচ্ছে সাবজেক্ট করতে হবে, এটা হচ্ছে সাবজেক্ট। শুড প্র্যাকটিস, এটা হচ্ছে ভার্ব, শুড মডাল ভার্ব কিন্তু। ফ্রাগিলিটি, হ্যাঁ এ ফ্রাগিলিটি হচ্ছে অবজেক্ট, ফ্রাগিলিটি হচ্ছে অবজেক্ট। আর টু মেক এ ওয়েল প্ল্যান, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা প্রথমে কি লিখবো? অবজেক্টটা লিখবো, মানে ফ্রাগিলিটি, 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 ফ্রাগিলিটি। এবার হচ্ছে ভার্ব, এই যে শুড আছে, তাহলে শুড বি প্র্যাকটিসড। শুড যেহেতু মডাল ভার্ব, তাহলে মডালের সাথে বি যুক্ত হয়, শুড বি। প্র্যাকটিস থেকে হয়ে যাবে প্র্যাকটিসড, প্র্যাকটিসড ভার্বের পাস্ট পার্টিসিপল। ফরে এক্সট্রা অংশটা লিখে লিখব টু মেক, এক্সট্রা অংশটা টু মেক এ ওয়েল প্লান্ট ফ্যামিলি, ওয়েল প্লান্ট ফ্যামিলি। বাই সাবজেক্ট, এভরিওয়ানের অবজেক্ট এভরিওয়ানই, বাই এভরিওয়ান। দেখছো অতএব কত বড় একটা সেন্টেন্স। তোমাদের কাছে কঠিন মনে হইলে আমি তোমাদেরকে এখন সিস্টেম শিখাই দিয়েছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এক্সটেনশনটা বের করে লাইবা। সর্বশেষ উদাহরণ, আজকের সর্বশেষ উদাহরণ, আজকের সর্বশেষ উদাহরণ 9 নাম্বার। 9 নাম্বার দেখো কত জটিল বাক্য। সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস, এগ্রিকালচারাল ইনপুটস আর টু বি, তার মানে এটা প্যাসিভ সেন্টেন্স। ensured to increase our food production,
তাহলে এই বাক্যটার মধ্যে সাম এসেনশিয়াল, হ্যাঁ, এই সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস এটা হচ্ছে সাবজেক্ট, আর টু বি এনশিওরড এটা ভার্ব, ঠিক আছে, আর টু বি এনশিওরড এটা হচ্ছে ভার্ব, আর টু ইনক্রিজ, হ্যাঁ, টু ইনক্রিজ এটা এক্সটেনশন, এটা কি এক্সটেনশন। তাহলে দেখো সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস এটা সাবজেক্ট, আর টু বি এটা আর টু বি এনশিওরড এটা হচ্ছে কি ভার্ব, আর টু বি এনশিওরড এটা হচ্ছে ভার্ব, টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন এটা এক্সটেনশন। অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে একটা অবজেক্ট ধরে নিতে হবে। একটু আগে এরকম একটা সেন্টেন্স করাইছি, অবজেক্ট না থাকলে একটা অবজেক্ট ধরে নিতে হবে। একটা অবজেক্ট এটা কইছে প্যাসিভ করো, কি করো প্যাসিভ। তাইলে সাম এসেনশিয়াল আর টু বি এনশিওরড বাই আস, এখানে একটা উই আছে, তাহলে তারপরে ভার্ব আসবে, আর টু বি উইটা যাবো গা, আর টু বি, হ্যাঁ, বি উইটা যাবো গা, তাহলে আর টু এনশিওর হয়ে যাবো, এনশিওর থেকে হয়ে যাবো এনশিওর। এটা কিন্তু অ্যাক্টিভ করতেছি, সরি, এটা কিন্তু অ্যাক্টিভ করতেছি, দুঃখিত, এটা অ্যাক্টিভ করতেছে কিন্তু। তাহলে দেখো এখানে ভার্বের পরে একটা অবজেক্ট ছিল, ওই অবজেক্টটা নাই, অবজেক্টটা আমরা ধরে নিলাম উই। ভার্ব হচ্ছে আর টু বি, যেহেতু এটা প্যাসিভও আছে, অ্যাক্টিভও করতে গেলে বি উইটা যাবো গা, বি উঠে যাবে, তাহলে আর টু এনশিওর থেকে হবে এনশিওর, উই আর টু এনশিওর ফর এ অবজেক্ট সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস, পরে বাকি অংশটা লিখে দাও, টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। এখন তোমরা যদি দুঃখ করো যে স্যার এত কঠিন ভয়েস চেঞ্জ, তাহলে আমার কিছু করার নাই। মূলত একজন টিচার হিসেবে তোমাকে যতটুকু শেখানো যায়, একজন শিক্ষক হিসাবে ভয়েস চেঞ্জ এর চেয়ে বেশি বাংলাদেশের কোনো শিক্ষকও তোমাকে শেখাইতে পারবে না। যতটুকু শেখানো যায় এবং যতটুকু প্র্যাকটিস করানো যায় আমি করাই দিছি। এখন তোমার কাজ হয়েছে বই থেকে আরও এভাবে প্র্যাকটিস করা। তুমি লেগে থাকতে হবে, অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে, কঠিন লাগে এই ধরনের মনে হবে, প্যারা লাগবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে তুমি পারবা, প্র্যাকটিস করেই তুমি পারবা। কঠিন লাগে এই জন্য ছেড়ে দেই, দৌড়া করতাম না, কয়ে রেখে দেই, তাহলে তুমি কিন্তু পারবা না। তোমাকে এই কঠিনটা দেখতেইব, ভাবতেইব, দু একটা ব্যতিক্রম থাকবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এভাবে 15-16টা মডেলের এরকম ভয়েস করবা। আমি তো 9টা করাই দিলাইছি, তোমরা আরও 9টা করবা। তাহলে আগামীকালকের ফরা কি? আগামীকালকের ফরা হচ্ছে পদার্থ ভেক্টর একদম কমপ্লিট করবা। রিভিশন চলতেছে আর কি তোমাদের, পদার্থ ভেক্টর একদম কমপ্লিট করবা। আর ইংরেজি 3টা টপিক পড়বা, 3টা ইংরেজি 3টা টপিক পড়বা। 1 নম্বর হচ্ছে মডিফায়ার, 2 নম্বরে ফ্রেজ, 3 নম্বর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে এবার মোটামুটি আমি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাদে বাকি যে 3টা ফার্স্টের মধ্যে 3টা এগুলো থেকে আর 2টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে, তাহলে আমি তোমাদের সেটা শেষ করে দিছি। ঠিক আছে, আমি তোমাদের শেষ করে দিছি। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা আমার কথা মতো পড়াশোনা করো যদি ভালো কিছু করতে চাও।